আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনারা সুরাইয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চিকিৎসকদের কাছ থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন ডক্টর ইউনূস। এদিকে রাত 10টা 10 মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে 4 সদস্যের একটি চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল। দেখুন শামীম চৌধুরীর রিপোর্ট। দেশি বিদেশি চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় সুস্থ হবেন বেগম খালেদা জিয়া, এ আশায় বুক বেঁধেছেন সবাই। এরই মাঝে সন্ধ্যা 7টা 7 মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বিএনপি চেয়ারপারসনের খোঁজ খবর নেন এবং তার পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণ করতে বলেন। এরই মাঝে বুধবার সকাল 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসক দল ডক্টর রিচার্ড বিলি। পরে বেলা 11:30টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারা। এদিকে রাত 10টা 10 মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে 4 সদস্যের একটি চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল। সকাল থেকেই এভারকেয়ারের সামনে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা, তবে অন্য দিনের তুলনায় তার পরিমাণ কম। হাসপাতালের সামনে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, পুলিশ, র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। হাসপাতালের ভেতরে পিজিআর এবং এসএসএফ সদস্যরা সাবেক 3বারের প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছেন। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে নতুন করে কোনো তথ্য রয়েছে কিনা জানাবেন, এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা কি বলছেন? হ্যাঁ আফসানা, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনের রাস্তায়। আপনাকে যদি একটু বলে রাখি, ঠিক রাত 10টা 12 মিনিটে এখানে প্রবেশ করেছেন চীনের একটি 4 সদস্যের প্রতিনিধি দল, এবং তার সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রয়েছে বলেও আমরা জানতে পেরেছি। আমরা যদি আরেকটু বলে রাখি যে চীনের 10 জন চিকিৎসক কিন্তু ইতিমধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন। এছাড়াও আজ কিন্তু আরও 4 জন যুক্ত হলো। এর আগে কিন্তু বিকেলে এখানে এসে চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাজ্যের 4 সদস্যের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিচ্ছেন ডাক্তার রিচার্ড বেলে। আপনি জানবেন যে রিচার্ড বেলের লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন লন্ডনে চিকিৎসায় ছিলেন তখন তিনি তারই নেতৃত্বে চিকিৎসা কার্যক্রম চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা যুক্ত রয়েছেন। এছাড়াও যুক্ত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমান। আমরা যদি আরেকটু বলি যে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরাও কিন্তু এই চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। আরেকটু যদি বলি যে আজ সন্ধ্যার দিকে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য হাসপাতালে এসেছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এর একটু আগেই কিন্তু এখানে এসেছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, এবং পরবর্তীতে অর্থাৎ সন্ধ্যার পরে কিন্তু এখানে এসেছিলেন এসবি প্রধান সহ বেশ কিছু ভিআইপি গাড়ি কিন্তু আমরা প্রবেশ করতে দেখেছি। আমরা যদি একটু বলি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিআইপি পার্সন হিসেবে ঘোষণার পরেই কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো এরিয়াটা কিন্তু তারকাটার ব্যারিকেড দেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ এবং বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়াও তার নিরাপত্তায় কিন্তু সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে এসএসএফের বিশেষজ্ঞ দল। এছাড়াও আমরা যদি আরেকটু বলে রাখি যে এসএসএফের সার্বক্ষণিক কাজের অংশ হিসেবে আগামীকাল দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু এই এভারকেয়ার হাসপাতালের পাশেই যে দুটি মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু হেলিকপ্টার ওঠানামা করবে, অর্থাৎ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার ওঠানামা করবে। সেই বিষয়ে কিন্তু গুজব এবং অপপ্রচার না ছড়ানোর জন্য বা সেই বিষয়ে অপপ্রচারের বিরুদ্ধে কান না দেওয়ার জন্য সবাইকে কিন্তু আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতালের সর্বশেষ। রাজীব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজপ্রাসাদে থেকে রাজনীতি করেননি বেগম খালেদা জিয়া। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি জনগণের অধিকার আদায় করেছেন বলেই জাতীয় তার জন্য উৎকণ্ঠায় আছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, বেগম জিয়ার অসুস্থতার জন্য দায়ী শেখ হাসিনা। রাজধানীতে আলাদা দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। জাহিদ রহমানের রিপোর্ট।
রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন দোয়া মাহফিলের আয়োজন করে। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া মিথ্যা মামলায়ও আইনের প্রতি ছিলেন শ্রদ্ধাশীল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী হিসেবে নয়, বিএনপির একজন সাধারণ কর্মীর মতো তিনি রাজপথে ছিলেন। এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন নিজের ভালোর কথা চিন্তা করেননি, তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের মঙ্গলের কথা চিন্তা করেছেন, নিজের জীবন বাজি রেখেছেন এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। একই স্থানে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সুযোগ সুবিধার পরোয়া করতেন না বলেই খালেদা জিয়াকে মানুষ এত ভালোবাসে। আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে, কিন্তু জনগণের হৃদয় থেকে, জনগণের হৃদয় তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে। কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন বিএনপির স্থানীয় সম্ভাব্য প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশের শান্তি শৃঙ্খলার উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চান দলের নেতাকর্মীরা। আগামীতে জনগণের সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে যদি বিএনপি। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। আগামী নির্বাচন সুষ্ঠু করতে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই সহযোগিতা চান। এ সময় তিনি কোর্স সম্পন্নকারীদের অর্জিত জ্ঞান জাতীয় স্বার্থে সর্বোত্তম ব্যবহারের আহ্বান জানান। দেখুন খান আলামিনের রিপোর্ট। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাজধানীর মিরপুর সেনানিবাসে এই অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ভৌগোলিক অবস্থানের সুবিধা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় এ ধরনের কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগাতে হবে। ন্যাশনাল ডিফেন্স কলেজের বছরের পর বছর নিষ্ঠা ও পরিশ্রমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে। নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে উচ্চমানের শিক্ষা প্রদানে ন্যাশনাল ডিফেন্স কলেজ ইতিমধ্যে একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আগামী নির্বাচন সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান সরকার প্রধান। আপনাদের খুব শীঘ্রই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোটে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। আগামী ফেব্রুয়ারির নির্বাচন কেবল একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক নয়, এটি একটি শান্তিপূর্ণ এবং উৎসবমুখর আয়োজন। এ সময় তিনি অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান। গ্র্যাজুয়েশনের এই আনন্দমোহ মুহূর্তে আসুন আমরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বাংলাদেশের সব মানুষের পক্ষে আল্লাহর কাছে দোয়া করি। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এ 96 জন সদস্য অংশ নেন। সশস্ত্র বাহিনীর 49 জনের পাশাপাশি বেসামরিক ও 18টি দেশের সদস্য ছিলেন কোর্সে। পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর 56 জন কর্মকর্তা সফলভাবে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্ন করেন। খান আলামিন, আরটিভি, ঢাকা। ভিডিও বার্তায় ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য ও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে চেয়েও সরে দাঁড়ানোয় ক্ষমা প্রার্থনা করেছেন জ্যেষ্ঠ আইনজীবী জেদাই খান পান্না। এর পরিপ্রেক্ষিতে গুমের মামলায়ও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হয়েছেন আমির হোসেন। এদিকে গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি শুনানির আবেদন খারিজ করে দিয়ে পরবর্তী তারিখ 14 ডিসেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। বিস্তারিত থাকছে জিএম মাহমুদের রিপোর্টে। আওয়ামী শাসনামলে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন TIF সেলের গোপন বন্দিশালায় গুম রেখে নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয়
বুধবার। সকালে কড়া নিরাপত্তায় মামলার 17 আসামির গ্রেপ্তার 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শুরু হলে মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হয়েও উপস্থিত না থাকায় জেড.আই খান পান্নাকে জরুরি তলব করে ট্রাইব্যুনাল। তবে তৎক্ষণাৎ হাজির হয়ে শারীরিক অসুস্থতা দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ান এ আইনজীবী। প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার তাদের দুই দিকের যে উক্তি তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি শুনানি প্রসঙ্গে তাদের আইনজীবীরা বলেন, ভবিষ্যতে যাতে আইনি জটিলতা তৈরি না হয় এবং খালাস পেলে যেন তাদের মক্কেলরা চাকরিতে ফিরতে পারেন, সেজন্যই এ আবেদন। যে 4 বছর জেল খাটার পরে একুইটাল হয়েছে উচ্চ আদালত থেকে, কিন্তু তারপরে সামরিক বাহিনী থেকে নিয়ে যাওয়া হয় না, বিকজ দ্য মিলিটারি সার্ভিস ডিমান্ডস ফর সামথিং ভেরি স্পেশাল। আইন সবার জন্য সমান উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, অভিযুক্তরা সামরিক শৃঙ্খলার বাইরে যেয়ে গুরুতর অপরাধ সংগঠন করেছেন। পুলিশের একটি শাখা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব, সেখানে গিয়ে সামরিক শৃঙ্খলার বাইরে থাকা অবস্থায় তারা এই ধরনের মারাত্মক অপরাধ করেছেন। সুতরাং এই হাইপ তোলার চেষ্টা করা, যারা রাষ্ট্রের জন্য অনেক কিছু করে, সুতরাং তাদেরকে একটা স্পেশাল প্রিভিলেজ দিতে হবে, সেই প্রার্থনা আদালত নামঞ্জুর করেছেন। এছাড়াও এদিন ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় 7 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়। পরবর্তী তারিখ 9 ডিসেম্বর। জিএম মাহমুদ, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কথা বললেও বাস্তবতা ভিন্ন। একের পর এক ঘটছে খুন, রাহাজানি। আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করায় অপরাধ বাড়ছে বলে মন্তব্য বিশ্লেষকদের। আর অপরাধ কখনো কমে না উল্লেখ করে সাবেক আইজিপি নুরুল হুদা বলছেন, ঘটনার আগে প্রতিরোধ গড়ে তুলতে পারলে পরিস্থিতির উন্নতি সম্ভব। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। গত রোববার খুলনার আদালতের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় 2 জনকে। 10 নভেম্বর রাজধানীর পুরান ঢাকার আদালতে হাজিরা দিতে গিয়ে নিহত হন 1 জন। ঠিক তার 7 দিন পর মিরপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আরেকজনকে। পুলিশের তথ্য মতে গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত দেশে 937টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া এবং পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন না করায় এমন ঘটনা বাড়ছে। থানা থেকে যে সমস্ত অস্ত্রগুলো লুট হয়েছে, এখনো 30% অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। এটি একটি বড় কারণ। পুলিশ যত কথাই বলুক, ঢিলেঢালা ভাব কিন্তু এখনো আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে যে সক্ষমতা বলুন অথবা যে ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার, সেই ব্যবস্থাগুলো পরিপূর্ণভাবে আইনশৃঙ্খলা বাহিনী করতেও পারছে না। সাবেক আইজিপি নুরুল হুদা বলছেন, প্রতিকারের আগে প্রতিরোধ গড়ে তুলতে পারলেই অপরাধ কমে আসবে। অপরাধের হার কোনো সময় কমে না কোনো দেশে কোথাও, বাংলাদেশেও হচ্ছে, তাই এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এতে একটু মনে হচ্ছে যে একটু শৈথিল্য আছে কোথাও। একটা তো ঘটনা ঘটে গেলে প্রতিকারমূলক, আর ঘটনা ঘটার আগে যে প্রতিরোধমূলক ব্যবস্থা করা, সেইগুলো খুব বাড়াতে হবে। সেগুলো বাড়ালেই পরিস্থিতি কাঙ্ক্ষিত পর্যায়ে থাকবে, অন্তত নিয়ন্ত্রিত থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে সংঘাত বাড়ার আশঙ্কা করে বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে রাজনীতিবিদদের সংবেদনশীল আচরণ করতে হবে। এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু আমরা দেখছি, এভাবেই যদি থাকে, যদি এর উন্নতি না হয়, তখন এটা সংঘাত সহিংসতার মাত্রা আরও বেশি বাড়াবে। কারণ পুলিশকে তো ভয় পাচ্ছে না। রাজনৈতিক দলগুলো বা যারা প্রার্থী হন, তাদের একটা বড় অংশই মুখে গণতান্ত্রিক, কিন্তু বাস্তবে কার্যত তারা আসলে গণতন্ত্রের আদর্শ বিশ্বাস করেন না। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ আইন শৃঙ্খলা বাহিনীকেই নিশ্চিত করতে হবে বলে মনে করেন সাবেক এই আইজিপি। যেহেতু সামনে ইলেকশন একটা আসছে, সরকার পরিবর্তনের একটা বন্দোবস্ত, হালকাভাবে দেখার কোনো স্কোপ নাই। অন্যান্য সিচুয়েশনের মতো না ইলেকশনটা, তো সেই জন্য ইলেকশনটা পার করে দিতে হবে পিসফুলি। দেশের আইন শৃঙ্খলা ও নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি সব বাহিনীর সম্মিলিত চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণের তাগিদ বিশ্লেষকদের। এরকম পরিস্থিতি আগে কোনো সময় দেখা যায়নি, তো ফলে তো পরিস্থিতি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন তার আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাজারে হঠাৎ করে তেলের দাম বাড়ানোর বিষয়ে না জানার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন,
এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বাকিরা দেখুন বিল্লাল হোসেনের রিপোর্টে। কোনো ঘোষণা ছাড়াই নীরবে সয়াবিন তেলের দাম লিটার প্রতি 9 টাকা ও খোলা তেল 5 টাকা বাড়িয়েছে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। গত অক্টোবরে একইভাবে সরকারের অনুমতি ছাড়া ভোজ্য তেলের দাম বাড়িয়েছে প্রতিষ্ঠানগুলো। তখন সরকারের চাপের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় তারা। সরকারের অনুমতি ছাড়া বারবার ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রশ্ন উঠেছে ব্যবসায়ীদের উপর সরকারের নিয়ন্ত্রণ নিয়ে। এ বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বাণিজ্য উপদেষ্টা। বলেন, দাম বৃদ্ধির বিষয়ে জানে না তার মন্ত্রণালয়। না, আমরা একেবারেই জানি, কিছুক্ষণ আগে জেনেছি, আধা ঘন্টা আগে। কর্মকাণ্ডটা ওনারা করেছেন, এর কোনো আইনগত ভিত্তি নেই। 50 লক্ষ লিটার তেল যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। তাহলে কি ব্যবসায়ীদের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই? এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, নিয়ন্ত্রণ আছে কি নেই সেটা আমাদের পদক্ষেপের মাধ্যমে জানতে পারবেন। নিশ্চয়ই আছে। আমাদের পদক্ষেপগুলো তো নিব, আমরা তো আলোচনায় বসছি। এটা তো আর মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না। সরকারের অনুমোদন না নিয়ে তেলের দাম বাড়ানো অন্যায় বলে মনে করেন ক্র্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। এটি অন্যায়ভাবে করা হয়েছে এবং আমি আশা করছি, যেটি বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে এটির ব্যাপারে কঠোর ব্যবস্থা, আমরা সেই অপেক্ষা করছি সেই কঠোর ব্যবস্থা দেখার জন্য। বিলাল হোসেন, OTV, ঢাকা। অবশেষে 8টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যার মামলায় গ্রেপ্তার করা হলো অভিযুক্ত স্ত্রী নিশি রহমানকে। মঙ্গলবার দিনগত রাত 1:30টার দিকে ঈশ্বরদী শহরের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এতে সন্তোষ প্রকাশ করে শাস্তি নিশ্চিতের দাবি জানান স্থানীয়রা। পাবনার ঈশ্বরদী থেকে বায়েজিদ বোস্তামি পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। গেল 30 ডিসেম্বর রাতে ঈশ্বরদী উপজেলা আঙ্গিনায় থাকা 8টি কুকুরছানার উপর বিরক্ত হয়ে বস্তাবন্দি করে পাশের একটি পুকুরে ফেলে দেন অভিযুক্ত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি রহমান। পরের দিন মা কুকুরের ডাক চিৎকার শুনে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানি থেকে উদ্ধার করা হয়। এ নিয়ে RTV সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে নজরে আসে ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের। কুকুরছানাগুলোকে হত্যার অভিযোগে অভিযুক্ত নিশি রহমানকে গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা পরিষদের কর্মচারী ও স্থানীয়রা। জাতি এটাই দেখতে চায়, জাতি তার বিচার দেখতে চায়, তার বিচারের দাবিতেই জাতি আশাকৃত। আসামি যখন গ্রেফতার হয়েছে তার তো ন্যায্য বিচার হবে, এটা আমরা ন্যায্য বিচার দাবি করে আমরা আশা করে আছি যেন একটা ন্যায্য বিচার আমরা পাই যেন। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে আরো বিস্তারিত তদন্ত চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আকলিমা খাতুন উনি বাদী হয়ে এই বিষয়ে একটা মামলা করেন। মামলা রুজু হওয়ার সাথে সাথে আমরা যার নামে একজন আসামি নিশি খাতুন বা নিশি রহমান, তাকে আমরা অ্যারেস্ট করি। ঈশ্বরদীতে এমন নেক্কারজনক ঘটনায় অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয় সহ সকলের। আবরার মাহি, RTV। সরকারি সেবা দিতে দেশের সব প্রতিবন্ধীকে নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 34তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও 27তম জাতীয় প্রতিবন্ধী দিবস 2025 উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। দিবসটির এ বছরের প্রতিপাদ্য প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি। তিনি আরও বলেন, 2024-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অনেকেই দৃষ্টি হারিয়েছেন, হাত হারিয়েছে, পা হারিয়েছে। তাদের এই মন্ত্রণালয়ের আওতায় আনতে হবে, বীর হিসাবেই তাদের সম্মান দিতে হবে। বিমার মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নতি ও ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় বলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। নীতি, নৈতিকতা ও আদর্শ বজায় রেখে সর্বক্ষেত্রে ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। কোনো গ্রাহক যেন কষ্ট না পায়, এজন্য সকলকে সতর্ক থাকার কথা বলেন তিনি। দুপুরে কোম্পানির প্রধান কার্যালয়ে প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় কোম্পানি 173 জন বিজয়ী কর্মকর্তাকে পুরস্কার বিতরণ করেন। সভায় কোম্পানির নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস AFC, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কাশেম।
এএফবি ল্যাটিন বাংলা সুপার কাপে অংশ নিতে ঢাকা এসেছে আর্জেন্টিনার ফুটবল ক্লাব অ্যাথলেটিকো চার্লন। বুধবার সকাল 8:30টায় ঢাকার মাটিতে নামে মেসির দেশের উত্তরসূরিরা। বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার একাদশের সাথে ব্রাজিলের সাও বার্নান্দোকে নিয়ে ট্রায়াঙ্গেল সিরিজ খেলতেই তাদের এই আগমন। তাদের উষ্ণ অভ্যর্থনা জানায় আয়োজক প্রতিষ্ঠান এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান। ঢাকায় নেমেই বাংলাদেশের দারুণ একটি টুর্নামেন্টের আশা প্রকাশ করে সেরা হওয়ার প্রত্যয় জানান আর্জেন্টিনার তরুণ ফুটবলাররা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে ব্রাজিলের সাও বার্নান্দো ও বাংলাদেশের রাইজিং স্টার। এশিয়ান কাপ বাছাইয়ে ঢাকায় অনুষ্ঠিত 3টি ম্যাচ থেকে 4 কোটিরও বেশি আয় করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ থেকে আয় হয়েছিল 1,15,00,000 টাকা, যেখানে হংকংয়ের সাথে খেলা ম্যাচে আয় 1,02,00,000 টাকা। অপরদিকে সর্বশেষ ভারতের বিপক্ষে ম্যাচ থেকে হয়েছে সর্বোচ্চ আয়, যে ম্যাচে বাফুফের অ্যাকাউন্টে ঢুকেছে 1,88,00,000 টাকা। বিকেলে বাফুফের নির্বাহী কমিটির মিটিং শেষে সাংবাদিকদের এ তথ্য জানায় বাফুফে। তবে আয় জানালেও ব্যয়ের হিসেব জানায়নি বাফুফে। ষষ্ঠ দূতাবাস ফুটবল ফেস্ট 2025-এর দলের জার্সি, ট্রফি এবং অফিসিয়াল ফিক্সচার উন্মোচন করা হয়েছে। সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ফিক্সচার উন্মোচন করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অফ প্রোটোকল আরিফ মোহাম্মদ, গেম প্লে এর চেয়ারম্যান ফয়সাল তিতুমির এবং গেম প্লে এর সিইও মাকসুমুল হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এই উৎসবে মোট 30টি দূতাবাস, হাইকমিশন এবং আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করেন, যেখানে 24টি দল ফুটবল মাঠে প্রতিযোগিতা করবে। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।